লাস্ট ক্লাসে আমরা গুডনেস অফ ফিট টেস্ট দেখছিলাম প্রথমে, যেখানে আমরা চেক করছিলাম যে আমাদের অবজার্ভ যে ভ্যালুগুলো সেগুলো এক্সপেক্টেড ভ্যালুর সাথে মিলে কিনা। তারপর সেটা অ্যাসপেসিস কিভাবে করে সেটা দেখছিলাম। তারপর দেখছিলাম হচ্ছে অ্যাসোসিয়েশন টেস্ট, অর্থাৎ দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মাঝে কোনো ধরনের অ্যাসোসিয়েশন আছে কিনা সেটা আমরা টেস্ট করছিলাম কাই স্কোয়ার টেস্টের মাধ্যমে। তারপর আমরা ওয়েটেড থাকলে কিভাবে টেস্ট করতে হয় সেটা দেখছিলাম, অর্থাৎ এসপিএসএস এর মাধ্যমে কিভাবে ওয়েটেড করা লাগে ভেরিয়েবল গুলোকে সেটা দেখছিলাম। তারপর একটা গ্রাফ ছিল। তো এই গ্রাফটাতে আমরা এখন পর্যন্ত এই নমিনালের পার্টটা শেষ করে ফেলছি, যেখানে আমরা নমিনাল ডেটার ক্ষেত্রে গুডনেস অফ ফিট এবং অ্যাসোসিয়েশন এই দুইটা আমরা দেখে ফেলছি গত ক্লাসে। আর গত ক্লাসের আগের ক্লাসে আমরা প্যারামেট্রিক যে টেস্টগুলো সেগুলো দেখছি। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্ট, একটা হচ্ছে পেয়ার্ড স্যাম্পলস টি টেস্ট, আর একটা হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভা। তো প্রথম দুইটা হচ্ছে দুইটা ভেরিয়েবলের মাঝে এভারেজ ডিফারেন্স আছে কিনা সেটা দেখার জন্য, আর লাস্টেরটা অর্থাৎ ওয়ান ওয়ে অ্যানোভা যেটা সেটা হচ্ছে মাল্টিপল ক্যাটাগরির মধ্যে কোনো ধরনের এভারেজ ডিফারেন্স আছে কিনা সেটা দেখার জন্য। এখন প্যারামেট্রিক টেস্টগুলোর মধ্যে যে অ্যাজাম্পশনগুলো ছিল, অর্থাৎ যেগুলো মিট করতে হয় এই ধরনের টেস্ট করার ক্ষেত্রে, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল নর্মালিটি অ্যাজাম্পশন ফলো করা। তো যদি দেখা যায় যে আমাদের ভেরিয়েবলগুলো নর্মালিটি অ্যাজাম্পশন ফলো করে না, কিংবা আমাদের ভেরিয়েবলের স্কেল নিউমেরিক না অর্থাৎ অর্ডিনাল, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই ধরনের প্যারামেট্রিক টেস্টগুলো করতে পারি না, অর্থাৎ প্যাড স্যাম্পলস টি টেস্ট, ওয়ান ওয়ে অ্যানোভা এই টেস্টগুলো আমরা করতে পারি না। তখন আমাদেরকে এই যে অন্যান্য কালার যেগুলো আছে, এই যে ম্যান হুইটনি টেস্ট, উইলকক্সন সাইন্ড র্যাঙ্ক টেস্ট, ক্রুস্কাল ওয়ালিস টেস্ট, এই টেস্টগুলো তখন আমাদের করা লাগে। আজকে আমরা এই টেস্টগুলোই দেখব। 9 নম্বর ক্লাস শুরু হচ্ছে। শুরুতে আমরা নন প্যারামেট্রিক হাইপোথিসিস টেস্ট নিয়ে কিছু জেনে নেই। তো প্রথমে হচ্ছে এইগুলোকে নর্মালি ডিস্ট্রিবিউশন ফ্রি টেস্ট বলা হয়, কারণ এখানে ডেটার যে ডিস্ট্রিবিউশন অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশন, সেই অ্যাজাম্পশনটা আসলে খুব একটা স্ট্রিক্টলি ফলো করা হয় না, অর্থাৎ পরের পয়েন্টে যেটা লেখা আছে। আরেকটা বিষয় হচ্ছে এই টেস্টগুলোর ক্ষেত্রে পাওয়ার সাধারণত প্যারামেট্রিক টেস্টের চেয়ে কম হয়, অর্থাৎ এগুলো লেস পাওয়ারফুল দেন প্যারামেট্রিক টেস্ট। তো পাওয়ার মানে কি, একটু একটু ওভারভিউটা দেখে আসি। এই যে এই টেবিলটাতে আমরা হয়তো 6 নম্বর বা 7 নম্বর ক্লাসে দেখছিলাম, এই টেবিলটাতে আমাদের অ্যাকচুয়াল নাল হাইপোথিসিস যেটা, সেটা যদি ফলস হয় আর আমরা যদি কারেক্টলি সেটাকে রিজেক্ট করে দেই, তাহলে সেই বিষয়টা হচ্ছে পাওয়ার। তার মানে আমরা যদি ভুল করি এক্ষেত্রে, যে কোনো একটা নাল হাইপোথিসিস যেটা অ্যাকচুয়ালি ফলস, আমরা যদি সেটাকে অ্যাকসেপ্ট করে রাখি বা নট রিজেক্ট করি, সেক্ষেত্রে সেটা একটা টাইপ 2 এরর হবে, আর সেক্ষেত্রে আমাদের টেস্টের পাওয়ারটা কমে যাবে। তো নন প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে দেখা যায় যে এই টাইপ 2 এররের পরিমাণটা বেশি থাকে কোনো প্যারামেট্রিক টেস্টের তুলনায়। তো সেজন্যই হচ্ছে আমরা সাধারণত প্যারামেট্রিক টেস্টগুলোকে প্রেফার করি, বাট যখন আমাদের ডেটা আসলে প্যারামেট্রিক অ্যাজাম্পশনগুলো ফলো করে না, তখন না পেরে এই নন প্যারামেট্রিক টেস্টগুলো করা হয়। তো প্রথমে আমরা ওই টেস্টের মধ্যে না গিয়ে একটু কোরিলেশনের দিকে নজর দিই। তো আমরা প্রথমে যে কোরিলেশনটা দেখছিলাম সেটা ছিল পিয়ারসনস কোরিলেশন ফর লিনিয়ার, মানে কোনো ধরনের কোরিলেশন আছে কিনা সেটা দেখার জন্য আমরা পিয়ারসনস কোরিলেশন চেক করছিলাম বা ওইটার মাধ্যমে আমরা মেজার করছিলাম। বাট যদি আমাদের ডেটাতে কোনো ধরনের নন লিনিয়ার রিলেশনশিপ থাকে, যেমন এরকম দেখা গেল যে আমাদের রিলেশনশিপটা এরকম, এটা কিন্তু লিনিয়ার না, এটা একটা কার্ভের মতো, বা পজিটিভ মনোটোনিক বলা হচ্ছে। তো পজিটিভ মনোটোনিক মানে হচ্ছে যে ধীরে ধীরে এটা বাড়বে, বাট এমন না যেটা লিনিয়ারলি বাড়তে হবে, এটা একটা কার্ভ ফলো করে বাড়তে পারে। আর সেম ভাবে সেকেন্ড কার্ভটা হচ্ছে একটা নেগেটিভ মনোটোনিক কার্ভ, যেটা হচ্ছে এটা কিন্তু মানে লিনিয়ার না, এটা হচ্ছে একটা কার্ভের হিসেবে নিচে নামতেছে। আর লাস্টেরটা হচ্ছে একটা নন মনোটোনিক কার্ভ, যেটাও মানে
লিনিয়ার না। লিনিয়ার মানে কি? মানে হচ্ছে সোজাসুজি থাকবে। বাট এই ৩ টার একটাও কিন্তু সোজা না। তো যেগুলো এরকম সোজা না, সেক্ষেত্রে আমরা কিভাবে রিলেশনশিপ গুলো দেখবো? তো সেগুলো দেখার জন্যই আমাদের কোরিলেশন মেজার করারও নন প্যারামেট্রিক কিছু মেথডস আছে। তো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্যান্ডেলস-টাও কোরিলেশন এবং স্পিয়ারম্যানস কোরিলেশন। তো আমরা যদি একটু স্পেসেসটা ওপেন করি এবং অ্যানালাইজে যাই, সেখান থেকে কোরিলেট দেন বাইভেরিয়েট। আমরা ইউজুয়ালি যখন কোনো কোরিলেশন চেক করতে যাই, আমরা সাধারণত যে ভেরিয়েবলগুলোকে চেক করতে চাচ্ছি তাদেরকে এখানে নিয়ে আসি। তারপর হচ্ছে এখানে কোরিলেশন কোএফিসিয়েন্টসটা পিয়ারসন সিলেক্ট করা থাকে। আর বাদবাকি যা যেরকম থাকে সেগুলো সেরকমই থাকে। বাট আমাদের যদি এখন নন প্যারামেট্রিক কোনো মেথড ইউজ করার দরকার হয়, সেক্ষেত্রে আমরা ক্যান্ডেলস-টাও-বি এটা একটা অপশন, আর হচ্ছে স্পিয়ারম্যান এটা একটা অপশন। আমরা এই ২ টা কোরিলেশন কোএফিসিয়েন্টকে ব্যবহার করতে পারবো। তখন আমাদের যদি পিয়ারসনটা আমাদের দরকার নেই, আমরা চাচ্ছি কোনো মনোটোনিক রিলেশনশিপ দেখতে, সেক্ষেত্রে আমরা এইটা এবং এইটা এই যেকোনো একটা আমরা টিক মার্ক দিয়ে রাখতে পারি। তো যদি আমরা এই ২ টা টিক মার্ক দিয়ে রাখি, সেক্ষেত্রে আমরা একটা নন প্যারামেট্রিক কোরিলেশন পাবো। যেখানে আমরা একটু ডিটেইলসটা দেখে নেই, কেন আমরা এটা অ্যাকচুয়ালি করতেছি। তো প্রথম লাইনে লিখে আছে যে এটা একটা নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্যাল মেথড টু অ্যাসেস দ্য কোরিলেশন, এবং ব্র্যাকেটে লেখা আছে বেসড অন র‍্যাঙ্ক। অর্থাৎ আমরা যখন এই ডাটাটা নিয়ে কাজ করতেছি, আমরা দেখতে পাচ্ছি যে -5, -4 এরকম কিছু ভ্যালু আছে। বাট যখন এই SPSS আমরা এগুলা এনালাইসিস করব, বিহাইন্ড দ্য সিন ওরা হচ্ছে ডেটাগুলোকে র‍্যাঙ্ক করে নিবে এবং সেই অনুযায়ী কাজ করবে। তো আমরা এখন ম্যাথমেটিক্যাল ডিটেইলস এ যাচ্ছি না, বাট এটুকু জানিয়ে রাখলাম। আর এটা ইউজফুল কখন? মানে কখন আমাদের ক্যান্ডেলস-টাও বা স্পিয়ারম্যানস কোরিলেশন এগুলো ইউজ করাটা ইউজফুল? তো যখন দেখা যাবে যে আমাদের ডেটাতে কোনো আউটলায়ার্স আছে বা আমাদের ডেটাতে নন লিনিয়ার রিলেশনশিপ আছে, এবং এখানে একটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে এই নন লিনিয়ার রিলেশনশিপটা কিন্তু মনোটনিক হতে হবে। তো আমি যদি পরের কার্ডটা ফিগারটা আরেকবার চাই, তো মনোটনিক হচ্ছে এই ২ টা। এটা হচ্ছে পজিটিভ মনোটনিক আর এটা হচ্ছে নেগেটিভ মনোটনিক। আর এটা কোনো মনোটনিক না। এটা হচ্ছে একটা নন মনোটনিক কার্ভ। তার মানে মনোটনিক বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে হয় এটা বাড়তে থাকবে ইনফিনিট টাইম পর্যন্ত, যদি আমি ডেটা নিতে থাকি দেখা যাবে যে এটা একটা বাড়তে থাকবে অথবা কমতে থাকবে। বাট কখনো এমন হবে না যে একবার বাড়বে দেন আবার কমবে। এখানে কি হইছে? একবার কমছে দেন একবার বাড়ছে। এরকম হবে না। মনোটনিক বিষয়টা হচ্ছে হয় বাড়তে থাকবে, সে কোনো একটা কার্ভ ফলো করে বাড়তে পারে, অথবা সে কমতে থাকবে। বাট কখনোই এরকম হবে না। সো আমরা যখন এই ধরনের কোরিলেশন মেজার করব, আমরা শুধুমাত্র পজিটিভ মনোটনিক কিংবা নেগেটিভ মনোটনিকের ক্ষেত্রে এই কাজগুলো করতে পারবো। আমরা নন মনোটনিক যে ডেটাগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে এই ধরনের কোরিলেশন আমরা মেজার করতে পারবো না। তো তারপরের বিষয়টা হচ্ছে কিছু অ্যাজাম্পশনস। প্রথম অ্যাজাম্পশন হচ্ছে আমাদের ডেটা অবশ্যই কন্টিনিউয়াস কিংবা অর্ডিনাল হতে হবে। তো কন্টিনিউয়াস হইলে তো কি হবে, প্রথমে বললামই, কন্টিনিউয়াস ডাটা থাকলে SPSS সেটাকে বিহাইন্ড দ্য সিন অর্ডিনাল করে নিবে, দেন সে ক্যালকুলেশন করবে। আর যদি ডেটা অলরেডি অর্ডিনাল থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তা অর্ডিনাল মানে হচ্ছে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই ধরনের বিষয়গুলো। তো আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড বললাম, একটা এক্সাম্পল দিয়ে নেই। এই যে ডেটাটা ছিল, এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আসলো কোত্থেকে? তো মনে করি যে এই যে আইডি যে ভেরিয়েবলটা, এখানে হচ্ছে বিভিন্ন সেক্টর, কোনো একটা কোম্পানিতে কয়েকটা ডিপার্টমেন্ট ছিল মনে করি। তো কোনো একটা ডিপার্টমেন্ট থেকে আর্নিং 2012 সালে কত ছিল? তো মনে করি 6,700 ছিল ওই ডিপার্টমেন্টে 2012 সালের আর্নিং। তারপর B09 এই ডিপার্টমেন্টের আর্নিং ছিল ধরি 6,600। তো এভাবে হচ্ছে 2012 যে আর্নিং গুলো ছিল সেগুলোকে যদি আমি র্যাঙ্কিং করি, তো আমি পাচ্ছি T12 এর জন্য 1, দেন 2, দেন 3, মানে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবে হচ্ছে র‍্যাঙ্কিং করা হইছে। তো সেইম এই T12 2022 সালে এসে সে কত আর্ন করছে সেটা আমরা মানে আমাদের কোম্পানি ডেটা থেকে বা সামহাউ আমরা পেলাম। তো সেটার জন্য আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আমরা তাহলে এরকম ভ্যালু পাবো। তো T12 এর জন্য 2022 আর্নিং ছিল 10,100। এরকম ভাবে লাস্ট পর্যন্ত G21 এ ছিল 7,900। তো এখন আমরা এই
এই অনুযায়ী যখন আমরা র্যাঙ্কিং করে রাখছি, আমরা আর এগুলোকে আলাদা করে র্যাঙ্কিং করতেছি না। আমরা জাস্ট এই সিরিয়ালে ২০২২ এ ওদের র্যাঙ্কিং কিরকম ছিল সেইভাবে আমরা র্যাঙ্কিং করতেছি যে এটা ছিল ফার্স্ট, ঠিক আছে, তার এটা সেকেন্ড, তো ৯৫০০ পরে এটা থার্ড, তারপর এটা ফোর্থ, এটা সিক্সথ, এভাবে হচ্ছে যে আমরা র্যাঙ্কিং গুলো এখানে সাজালাম। তো এসপিএসএস আমরা এই দুই ভাবে ডাটা দিতে পারি। আমরা হয় এভাবে ডাটাগুলো দেব যে ২০২২ এবং ২০১২ এবং ২০২২ এর ডাটা এভাবে আমরা ইনপুট দিতে পারি, অথবা আমাদেরকে র্যাঙ্ক গুলো ইনপুট দিতে হবে, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড। তো আমরা তাহলে এখন যে রিলেশনশিপটা দেখবো সেটা হচ্ছে র্যাঙ্কিং এর রিলেশনশিপ। অর্থাৎ আমরা এখানে অ্যাকচুয়ালি ক্যান্ডেলস্টাও এবং স্প্যানম্যানস কোরিলেশনের মাধ্যমে এই র্যাঙ্কের মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা সেটাই আসলে চেক করে। এই জন্যই আসলে ডেটা যখন নন লিনিয়ার থাকে বা এরকম হয়, লিনিয়ার থাকে না, নন লিনিয়ার হয়, সেক্ষেত্রে আসলে ওই লিনিয়ার নন লিনিয়ারিটির যে প্রবলেমটা, সেই প্রবলেমটা আমরা ওভারকাম করে ফেলি এই র্যাঙ্কিং এর মাধ্যমে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নন প্যারামেট্রিক যে টেস্টগুলো থাকবে, এটা তো একটা মেথড বা টেস্ট যেগুলো, সেগুলো তো কিন্তু মেইনলি সাজানো হয়, অর্থাৎ অর্ডার বা র্যাঙ্ক করা হয়, র্যাঙ্ক করে করে এই টেস্টগুলো করা হয়। তো আমি যদি এখন এসপিএসএস এ চলে যাই, আচ্ছা ওই ডাটাটা ওপেন করে নিই। কতজন জয়েন দিচ্ছে? 18 জন। আমরা কিন্তু কোর্সের প্রায় লাস্টে চলে আসতেছি, আজকে ৯ম ক্লাস। প্রজেক্ট কি আরো একটা দিব নাকি সরাসরি ফাইনালে চলে যাব? আমার কিন্তু প্ল্যান ছিল অনেকগুলো প্রজেক্ট, অলমোস্ট 5টা প্রজেক্ট দেওয়ার প্ল্যান ছিল, বাট প্রথম প্রজেক্টের পরে দেখতে পাচ্ছি যে মানে একটা করতে গিয়ে এই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি কম দিচ্ছি। কারো কি কোনো অপিনিয়ন আছে এই বিষয়ে? হুম, আচ্ছা, স্ক্রিন রেকর্ড করা অবস্থায় ডাটা ওপেন হইতে অনেক টাইম নেয়, এটাই খেয়াল করলাম আমি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে আর? ভাইয়া কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরেরটা যেতে পারি। আমরা এখন যেটা দেখবো সেটার জন্য প্রথমে ডেটাটা দেখে নেই। খুবই পরিচিত ডেটা, তাই না? আইডি থাকে, বিফোর থাকে, আফটার থাকে। তার মানে আমরা এটা অ্যাকচুয়ালি একবার করছি, সেটা হচ্ছে পেয়ার স্যাম্পলস টি টেস্ট, যেখানে কোনো একটা নির্দিষ্ট পেয়ার তাদের মাঝে ডিফারেন্স আছে কিনা সেটা আমরা মেজার করতাম। আর সেখানে আমরা এভারেজ মেজার করতাম, যে কোনো এভারেজে কোনো ডিফারেন্স আছে কিনা সেটা। বাট যদি আমাদের ডেটা এখানে অর্ডিনাল স্কেলে থাকে কিংবা নর্মালিটি ফলো না করে, অর্থাৎ প্যারামেট্রিক টেস্টের জন্য যেসব এজাম্পশনস গুলো থাকে সেগুলোর কোনো একটাও যদি মিট না করে, সেক্ষেত্রে আমরা দেখা যাবে যে পেয়ার স্যাম্পলস টি টেস্টটা ইউজ করা হচ্ছে, নন প্যারামেট্রিক কোনো একটা টেস্ট ইউজ করা বেটার হবে। তো সেরকমই পেয়ার স্যাম্পলস টি টেস্ট যেটা, আমি যদি আরেকবার এই গ্রাফটাতে যাই, গ্রাফ না ফ্লো চার্ট, এই ফ্লো চার্টটাতে যদি আরেকবার যাই, এখানে দেখবো যে এই যে বক্সটাতে লেখা ছিল নর্মালি অ্যান্ড র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড অ্যান্ড ইকুয়াল ভ্যারিয়েন্স ইন গ্রুপস, অর্থাৎ এটা মানে হচ্ছে যে প্যারামেট্রিক অ্যাজাম্পশনস গুলো ফলো করে কিনা। তো যদি এই প্যারামেট্রিক অ্যাজাম্পশনটা ফলো না করে, তাহলে আমরা এদিকে যাচ্ছি, রাইট? তো এদিকে গেলে আমরা দেখতেছি যে পেয়ার্ড। তো আমাদের ডেটা যেহেতু এখন পেয়ার্ড আছে, অর্থাৎ সেম ভেরিয়েবল কোনো একটা ইভেন্টের আগে এবং ইভেন্টের পরে
এইভাবে মেজার করা হয়েছে, সেক্ষেত্রে এটা একটা পেয়ার্ড। সো আমরা ইয়েস, এবং আমাদের টেস্টের নামটা এখন হচ্ছে উইলকক্সন সাইন্ড র্যাঙ্ক টেস্ট। তো তার মানে আমরা এখন যে টপিকটা দেখবো সেটা হচ্ছে উইলকক্সন সাইন্ড র্যাঙ্ক টেস্ট। আর এটার পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আনপেয়ার বা ইন্ডিপেন্ডেন্ট থাকলে কোনটা থাকবে, তো সেটা হচ্ছে ম্যান হুইটনি টেস্ট। তো এই উইলকক্সন সাইন্ড র্যাঙ্ক টেস্টটা হচ্ছে পেয়ার স্যাম্পলস টি টেস্টের একটা অল্টারনেটিভ। মানে পেয়ার স্যাম্পল টি টেস্টটাই যখন আমরা দেখবো যে ডাটা প্যারামেট্রিক অ্যাজাম্পশন ফলো করে না, সেক্ষেত্রে আমরা উইলকক্সন সাইন্ড র্যাঙ্ক টেস্ট করব। সিমিলারলি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্টের যখন দেখা যাবে প্যারামেট্রিকের কোনো অ্যাজাম্পশন ফলো করতেছে না, সেক্ষেত্রে আমরা ম্যান হুইটনি টেস্টটা করব। মানে জাস্ট এটার অল্টারনেটিভ এটা, আর এটার অল্টারনেটিভ এটা। সেম ভাবে ওয়ান ওয়ে অফ অল্টারনেটিভ হচ্ছে ক্রুস্কাল ওয়ালিস টেস্ট। আর এগুলো মনে না থাকলেও সমস্যা নেই, একটা সিম্পল গুগল সার্চ করলেই সব বের হয়ে আসে যে কখন কোনটা করতে হবে। তো আপনি জাস্ট গুগলে লিখবেন যে আমি দুইটা ক্যাটাগরির সিমিলারিটি টেস্ট করতে চাই, সো আমি এখন কোন টেস্ট ইউজ করব, তো বলে দিবে যে এটা ইউজ করতে হবে। আপনাকে জাস্ট জানতে হবে যে কি সার্চ, মানে কি কি লিখে সার্চ দিবেন সেটা জানতে হবে, তাহলেই পেয়ে যাবেন। তো আমাদের এখন দরকার উইলকক্সন সাইন্ড র্যাঙ্ক টেস্ট। সো এটা এখন আমরা দেখব। তো এইখানে আমাদের অবজারভেশন গুলো আছে। তো আমি ধরে নিচ্ছি আমি এটা মেবি নর্মালিটি ফলো করে, তো নর্মালিটি ফলো করে কিনা সেটা একটু একবার চেক করি। তো নর্মালিটি ফলো করে কিনা সেটা চেক করার ওয়ে ছিল অ্যানালাইজ, সেখান থেকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, সেখান থেকে এক্সপ্লোর। তো এখানে আসলে একটা ডায়ালগ বক্স আসবে, সেখানে আপনারা যে ভেরিয়েবলগুলো নর্মালিটি ফলো করে কিনা সেটা চেক করতে চাচ্ছেন তাদেরকে ডিপেন্ডেন্ট লিস্টে নিয়ে আসবেন। তো আমরা দেখতেছি যে বিফোর এর নর্মালিটি ফলো করতেছে কিনা, আফটার নর্মালিটি ফলো করতেছে কিনা, আমরা এখন এখানে এগুলো চেক করব। তারপর প্লটসে গিয়ে এখানে স্টেম এন্ড লিফট আমি আনচেক করে দিচ্ছি, আর নর্মালিটি প্লটস উইথ টেস্টস এটা আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি। তাহলে এটা টিক মার্ক দিলেই আমাদেরকে নর্মালিটি টেস্টের যা যা লাগে সেগুলো দেখাবে। দেন কন্টিনিউ, তারপর ওকে। তো এটা হচ্ছে সেই কোড, সেই কোডের জন্য এখন রান হবে সবকিছু। আর আউটপুট আসে না কেন? আচ্ছা আসতেছে, চলে আসছে। আর এটা হচ্ছে আউটপুট। তো আউটপুটে নিচের দিকে যাব, সবার প্রথমের টেবিলটা হচ্ছে কেস প্রসেসিং সামারি, তারপরে টেবিলটা হচ্ছে ডেসক্রিপটিভ স্টেপস, আর তারপরটা হচ্ছে টেস্টস অফ নর্মালিটি। তো নর্মালিটি অ্যাজাম্পশন আসলে ফলো করে। তো দেখা যাচ্ছে সিগনিফিকেন্ট ভ্যালু হচ্ছে 0.0 হচ্ছে বড়, বিফোরের জন্য বড়, আফটারের জন্য 0.0 হচ্ছে বড়। তার মানে আমাদের ডেটাটা অ্যাকচুয়ালি নর্মালিটি ফলো করে। আমরা চাইলে হচ্ছে প্যারামেট্রিক টেস্ট এখানে করতে পারবো, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। যে আমরা যদি বক্স প্লট গুলোও চেক করি, তো দেখবো যে মাঝামাঝি আছে সবকিছু। ইভেন কিউ কিউ প্লট, এটা হচ্ছে প্রোডাকশন রেট আফটারের জন্য কিউ কিউ প্লট। আর এখানে দেখা যাচ্ছে যে স্ট্রেট লাইন বরাবরই মোটামুটি সবগুলো ভ্যালুই আছে, আর উপরেরটাও স্ট্রেট লাইন বরাবরই মোটামুটি সবগুলো আছে। তার মানে আমরা এজিউম করে নিতে পারি যে আমাদের ডাটাটা অ্যাকচুয়ালি নর্মাল। তার মানে আমরা চাইলে এখানে প্যারামেট্রিক যে টেস্টটা ছিল, অর্থাৎ পেয়ার স্যাম্পলস টি টেস্ট, এই যে এইটা, এটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা যেহেতু এখন আসলে আমরা নন প্যারামেট্রিক গুলো দেখতেছি, সো ধরে নিচ্ছি যে আমাদের এই ডাটাটা আসলে নন প্যারামেট্রিক ফলো করবে, অর্থাৎ নর্মালিটি ফলো করে নাই ধরে নিচ্ছি। সো ধরে নিয়ে আমরা এখন নন প্যারামেট্রিক টেস্ট করব। তো নন প্যারামেট্রিক টেস্ট করতেছি যে দুইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাঝে। সো এই জন্য নন প্যারামেট্রিক টেস্টে যাব, দেন রিলেটেড স্যাম্পলস, অর্থাৎ আমাদের যে 1 নাম্বার আইডি তার বিফোর এবং আফটারেরটা আছে, 2 নাম্বার আইডির বিফোর এবং আফটারের স্কোর আছে। এরকম যেহেতু, সেজন্য আমরা রিলেটেড স্যাম্পলস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটা ডায়ালগ বক্স আসবে, সেখান থেকে কাস্টমাইজড অ্যানালাইসিস এটাতে ক্লিক করতে হবে। তারপর ফিল্ড বক্সে যেতে হবে, সেখান থেকে আমাদের যে ভ্যালুগুলো অ্যাকচুয়ালি টেস্টে থাকবে, অর্থাৎ বিফোর এবং আফটার, তাদেরকে এখানে নিয়ে আসতে হবে। আর লাস্ট স্টেপটা হচ্ছে সেটিংস। সেটিংসে গিয়ে কাস্টমাইজ টেস্টস
সেখান থেকে সাইন টেস্ট যেটা কম্পেয়ার মিডিয়ান ডিফারেন্স টু হাইপোথেসাইজড, এখান থেকে সাইন টেস্টটা এখানে থেকে সিলেক্ট করে দিতে হবে, টু স্যাম্পলস। তারপর এখানে আর কিছু করতে হবে না, জাস্ট রানে ক্লিক করলে হয়ে যাবে। তবে আপনার যদি কনফিডেন্স ইন্টারভ্যাল দেখা দরকার হয় সেক্ষেত্রে হজেস লেমেন যেটা টু স্যাম্পলস টেস্ট সরি মেথড, সেটার মাধ্যমে আপনারা হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যালটা বের করতে পারবেন। তো তার জন্য আপনি চাইলে এটা টিক মার্ক দিয়ে রাখতে পারেন, বাট এটা টিক মার্ক না দিলে জাস্ট কনফিডেন্স ইন্টারভ্যাল বাদে বা পি ভ্যালুটা সেটা শুধু দেখাবে। তো প্রথমে আমি এটা না দিয়ে তারপর রান করে দিই। এটা আমি টিক মার্ক তুলে দিলাম, দেন এখন আমি রান দিচ্ছি। রান দিলে আউটপুট উইন্ডোতে এখন আউটপুট দেখাবে একটু পর। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, আমি এখন জাস্ট ক্লাস করানোর সময় যেহেতু বেশ কয়েকটা প্রসেস একসাথে চলতেছে, তো আমার এই প্রসেসগুলো হইতে একটু লেট করতেছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এগুলো খুব ফাস্ট হয়, ক্লিক করার সাথে সাথে চলে আসে। তাহলে এখন কি হলো, আমি যখন ওই ডায়ালগ বক্স থেকে রান দিলাম, রান দিলে হচ্ছে এই কোডটা রান হয়েছে, আর আমাকে এখন এইরকম একটা আউটপুট দেখাচ্ছে, কম্পারেটিভ টেস্টস, এবং এখানে আউটপুটটা দেখাচ্ছে। এখানে কি কি আছে দেখি। প্রথমেই নাল হাইপোথিসিসটা লিখে দিছে। হাইপোথিসিসটা হচ্ছে দ্য মিডিয়ান অফ ডিফারেন্সেস বিটুইন প্রোডাকশন রেট বিফোর অ্যান্ড প্রোডাকশন রেট আফটার ইকুয়ালস 0। তার মানে আমি যেটা লিখছিলাম এখানে, the median of population of differences between the paired data is 0, তার মানে আমাদের যে ডেটাটা ছিল এই ডেটার প্রথমে হচ্ছে ডিফারেন্স গুলো বের করছে, যে 60 মাইনাস 64 ইকুয়াল হচ্ছে -4, তারপর 40 মাইনাস 52 মাইনাস হচ্ছে -12। এরকম ভাবে প্রথমে একটা ডিফারেন্সের কলাম স্পেসেস বিহাইন্ডে ক্যালকুলেট করে নিছে। তারপর সেই কলামের যে ভেরিয়েবল গুলো আসছে তাদের মিডিয়ানটা 0 কিনা সেটাই জাস্ট টেস্ট করছে এখানে। আমি যদি আবার আউটপুটে চলে যাই, তো এখানে আমাদের সিগনিফিক্যান্ট ভ্যালু বা পি ভ্যালু আসছে 0.013, আর আমাদের সিগনিফিকেন্স লেভেলটা ধরা হয়েছিল 0.5। তার মানে 0.5 এর চেয়ে ছোট আসছে, তাহলে আমাদের নাল হাইপোথিসিস রিজেক্টেড। সেখানে লিখে আছে ডিসিশন রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। তার মানে এখানে আমাদের কিছুই করা লাগতেছে না, আমাদেরকে জাস্ট ডেটাগুলোকে ঠিকভাবে স্পেসেসে সাপ্লাই দেওয়া লাগতেছে, আর আমাদের কি দরকার সেটা বলে দেওয়া লাগতেছে যে আমরা এটা চাচ্ছি। আমাদের এখানে আউটপুটে সবই বলে দিচ্ছে যে এটা রিজেক্ট হবে নাকি নট রিজেক্ট হবে। তো আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে গেছে। তার মানে হচ্ছে যে আমাদের যে মিডিয়ান অফ ডিফারেন্সেস বিটুইন প্রোডাকশন রেট বিফোর এন্ড আফটার ইকুয়ালস 0, এই নাল হাইপোথিসিসটা রিজেক্টেড। তার মানে একটা ডিফারেন্স আছে, একটা মিডিয়ান ডিফারেন্স এই দুইটা ভেরিয়েবলের মাঝে আছে। এখন এই যে বক্সটা আসছে, এই বক্সে যদি আপনি ডাবল ক্লিক করেন, যে ডাবল ক্লিক টু অ্যাক্টিভেট লেখা আসছে, এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন একটা নতুন ভিউয়ার উইন্ডো ওপেন হবে। এটা হচ্ছে মডেল ভিউয়ার উইন্ডো। এখানে আপনি ফার্স্ট যেটা ছিল বাম পাশে হচ্ছে এতক্ষণ যেটা দেখছেন সেটাই থাকবে, আর নিচে দেখবেন ভিউ নামে একটা অপশন আছে, এখানে হাইপোথিসিস সামারি ভিউ লেখা আছে। তো এখানে যদি ক্লিক করেন জাস্ট আরো কিছু যদি থাকে সেগুলো দেখাবে। আর সেম ভাবে রাইট সাইডেও দেখবেন যে নিচে প্রথমে আছে টেস্ট সাইন লেখা, তারপর ফিল্ডস এখানে কিছু আছে, আর পাশে হচ্ছে ভিউ স্যাম্পলস টেস্ট ভিউ লেখা আছে। তো এখানে যদি ক্লিক করেন আরো আসবে কন্টিনিউয়াস ফিল্ড ইনফরমেশন। আবার যদি চেক করতে চান, ব্যাক করতে চান আগের জায়গায়, তো এটা আসবে রিলেটেড স্যাম্পলস টেস্ট ভিউ। এবার দেখি আমাদের যেটা রিজেক্ট হয়ে গেল এটার মানে কারণ কি, কি কি আছে এখানে। এই প্লটটা হচ্ছে ডিফারেন্সের প্লট, মানে আফটার এবং বিফোরের যে ডিফারেন্স ছিল সেই ডিফারেন্স গুলোর একটা হিস্টোগ্রাম এখানে তৈরি হয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে যে জিরোর চেয়ে কম হচ্ছে মাত্র এইটুকু, আর ম্যাক্সিমাম ডিফারেন্সই জিরোর চেয়ে বেশি। অর্থাৎ যে প্রোডাকশন রেট আফটার, যেটা আফটার মাইনাস বিফোর করার পরে যে ডিফারেন্সগুলো আসছে তার ম্যাক্সিমামই হচ্ছে পজিটিভ, এই জন্যই আসলে ওটা রিজেক্টেড হয়ে গেছে। তো আমরা যদি ডেটাতে ফিরে যাই এবং একটা নতুন কলাম ক্রিয়েট করি কম্পিউট ভেরিয়েবলস এর মাধ্যমে,
যেখানে আফটার মাইনাস বিফোর থাকবে, তাহলে জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে। তো আমি সেটাই করি এখন। ট্রান্সফর্মে যাই, সেখান থেকে কম্পিউট ভেরিয়েবল, তারপর আমি নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, যেহেতু আমি সেটার নাম দিচ্ছি ডিফ, বা ডিফারেন্সের জন্য আর কি ডিফ। আর আমি নিউমেরিক এক্সপ্রেশনে লিখব আফটার মাইনাস বিফোর। আমি জাস্ট ডাবল ক্লিক করলে এটা এখানে চলে যায়, সো আমি ওইভাবেই করছি। তারপর ওকে, ওকে দিলে এখন নতুন একটা কলাম ক্রিয়েট হয়ে গেছে। আমি ডেটাতে যাই, এটা হচ্ছে সেই কলামটা। তো এখানে দেখা যাচ্ছে যে প্রথমটা 4, তারপর একটা 12, ডিফারেন্স 12, তারপর অনেকগুলো পজিটিভ ডিফারেন্স, আবার অনেকগুলো পজিটিভ ডিফারেন্স। তার মানে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি পজিটিভ। এখন এসপিএসএস তাদের মিডিয়ান কত সেটা বের করছে। মিডিয়ান ডিফারেন্সটা মানে মিডিয়ান ভ্যালুটা কত সেটা চেক করছে। তো মিডিয়ান ভ্যালুটা যদি 0-র চেয়ে বড় হয় তখন রিজেক্ট করে দেওয়া লাগছে। তো আমরা যখন এই আউটপুট উইন্ডোতে দেখলাম, কোথায় গেল, আচ্ছা মডেল ভিউর এটা। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আচ্ছা সরি, পি ভ্যালুটা আসছে 0.013। তো সেটা এখন 0.0 হচ্ছে ছোট, সো আমরা এখন রিজেক্ট করে দিছি। এটা ছিল হচ্ছে পেয়ার স্যাম্পল, সরি সাইন র্যাঙ্ক টেস্ট, যেটা সেটার একটা ডেমনস্ট্রেশন। তো এখন যদি আমরা এই নন প্যারামেট্রিক না করে প্যারামেট্রিকটাই করতাম, অর্থাৎ অর্থাৎ পেয়ার স্যাম্পল টি টেস্ট যেটা সেটা করতাম, তো দেখি করতে কি কি হয়, রেজাল্টটা কিরকম হয়, সিমিলার আসে কিনা সেটাই চেক করব। তো পেয়ার স্যাম্পল টি টেস্ট, সেখান থেকে প্রথম ভেরিয়েবলে আমি রাখতেছি আফটার, আর সেকেন্ড ভেরিয়েবলে রাখতেছি বিফোর, দেন ওকে। এখন দেখি এটা রিজেক্ট করে কিনা। এখানে পি ভ্যালু আসছে, পেয়ার স্যাম্পলস টি টেস্টের পি ভ্যালু আসছে 0.03। তার মানে এটাও 0.05 হচ্ছে ছোট। অর্থাৎ আমরা যদি প্যারামেট্রিক টেস্ট করি সেক্ষেত্রে পি ভ্যালুটা আরো ছোট আসছে। নন প্যারামেট্রিকের পি ভ্যালু ছিল 0.013, আর এটারটা আসছে 0.003, অর্থাৎ বেশ ছোট আসছে। তার মানে আমাদের রেজাল্ট অ্যাকচুয়ালি কনসিস্টেন্ট। আর প্রথমে যে বলছিলাম পাওয়ার, তো পাওয়ারটা কিন্তু আসলে পেয়ার মানে পেয়ার স্যাম্পল টি টেস্টেরটাই বেশি, কারণ এটা একটা প্যারামেট্রিক টেস্ট আর এটা হচ্ছে একটা নন প্যারামেট্রিক টেস্ট। সো আমাদের যখনই সুযোগ থাকবে কোনো একটা প্যারামেট্রিক টেস্ট করার, আমরা সবসময় প্যারামেট্রিক টেস্টটাই করব, আমরা নন প্যারামেট্রিকের দিকে আগাবো না। তো এটা ছিল হচ্ছে উইলকক্সন সাইন্ড র্যাঙ্ক টেস্ট বা সাইন্ড র্যাঙ্ক টেস্ট যেটাই বলি। তো এখন আসি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকলে সেক্ষেত্রে কি করতে হবে। একটু আগে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য, অর্থাৎ পেয়ার্ড পেয়ার্ড ভেরিয়েবলের জন্য, যে সিঙ্গেল একটা ভ্যালু অবজারভেশন, সেটার আমরা কোনো একটা ইভেন্টের আগে এবং পরে এরকম মেজারমেন্ট নিছিলাম। বাট যদি সেরকম না হয়, জাস্ট দুইটা আলাদা গ্রুপের ভেরিয়েবল ভ্যালুস থাকে, তখন আমরা কি করব? তখন আমরা প্যারামেট্রিকের ক্ষেত্রে টি টেস্ট করি সাধারণত। আর এখানে করতে হবে ম্যান হুইটনি ইউ টেস্ট, যেটাকে উইলকক্সন র্যাঙ্ক সাম টেস্টও বলা হয় অনেক জায়গায়। তো দুইটা সেম কথা অ্যাকচুয়ালি। তো এসপিএসএস এটাকে ম্যান হুইটনি ইউ টেস্ট বলে। সো আমরা এখন ম্যান হুইটনি ইউ টেস্টটা একটু ডেমনস্ট্রেশন দেখব। আর এটা কি, এটার হাইপোথিসিসটা কি? নাল হাইপোথিসিসটা হচ্ছে যে দ্য টু পপুলেশনস হ্যাভ ইকুয়াল মিডিয়ান। সো মিডিয়ান থাকার মানেই হচ্ছে এখানে আমরা প্রথমে ডাটাটাকে র্যাঙ্কিং করতেছি। তার মানে এখানে নন প্যারামেট্রিক যতগুলো টেস্ট আছে, বারবার বলতেছি যে আমরা ডেটাগুলোকে প্রথমে র্যাঙ্কিং করে নেই। সেটা আমাদের করা লাগে না, আমরা এসপিএসএস কে আমাদের যে ডাটা থাকে সেটা দেই, এসপিএসএস সেটা র্যাঙ্কিং করে নেয়। সো সেটা আমাদের মানে বিহাইন্ড কি হচ্ছে সেই বিষয়গুলো আমাদের না জানলেও চলবে। আগের গুলো ডিলেট, কেটে দেই, এটা কেটে দেই, এটাও কেটে দেই। আচ্ছা, এখন দেখবো হচ্ছে ম্যান হুইটনেস, এটা ওপেন করি।
কারোর কি কোনো প্রশ্ন আছে আগের বিষয়টা নিয়ে, আগের টপিকটা নিয়ে? প্লিজ প্রশ্ন থাকলে করে ফেলেন ডাটা ওপেন হইতে হইতে। ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টের ব্যাপারটা একটু ভালো করে একটু খুলে বলেন তো, মানে বুঝতেছি না। আরেকবার। মানে ইন্ডিপেন্ডেন্ট ও ডিপেন্ডেন্টের মধ্যে যে দুটো আলাদা আলাদা টেস্টের কথা বলেন, মানে প্রথমটা তো মনে হয় যে ইন্ডিপেন্ডেন্টের কথা বলছেন আর দ্বিতীয়টা ডিপেন্ডেন্ট, মানে কেমন জানি গোলমাল হয়ে যাচ্ছে আমার কাছে। আমি তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট উচ্চারণই করিনি। আচ্ছা, সাকলাইন ঘরে এসে, ক্লাসের পরে ঘরে এসে বুঝে যাইও, ঠিক আছে? আচ্ছা, ম্যান হুইটনি ইউ টেস্ট, এটা হচ্ছে টু স্যাম্পল টি টেস্ট যেটা প্যারামেট্রিকে ছিল, সেটার অল্টারনেটিভ। সো এটা মোটামুটি সেমই, মেল থাকবে ফিমেল থাকবে বা যে কোনো দুইটা গ্রুপ থাকবে অবশ্যই, দুইয়ের অধিক না, দুইটা গ্রুপ থাকবে। এবং আমরা কম্পেয়ার করবো যে দুইটা গ্রুপের ডিস্ট্রিবিউশন বা মিডিয়ান ভ্যালু যেটা, সেটা ইকুয়াল কিনা। তো এটা হচ্ছে আমরা এখানে ম্যান হুইটনি ইউ টেস্টের মাধ্যমে করব। তবে এখানে আরো কিছু ডিটেলস আছে, তো যদি এইটা নিয়ে কখনো কাজ করা দরকার হয় তখন একটু বই দেখতে হবে কিংবা নেটে সার্চ দিতে হবে। আর আমি একটা সাপোর্টিং লিংক দিয়ে রাখছি নিচে, এখান থেকেও চাইলে আপনারা দেখে নিতে পারেন এই টেস্টটার সম্পর্কে ডিটেলস। তো আমি আজকে জাস্ট মানে যতটুকু জানানো দরকার বেসিক ততটুকু জানাচ্ছি। তো যদি আমরা ডেটাটা এখানে ফিগারটা দেখি, এই ফিগারটা আমি নিছি এই লিঙ্ক থেকেই, এই লিঙ্কে এই ফিগারটা আছে, পরের স্লাইডেও যে ফিগারটা সেটাও এই লিঙ্ক আছে। তো এখানে যদি আমি দেখি প্রথমটায় মেল এবং ফিমেল একদম মানে সেম ডিস্ট্রিবিউশন, কোন একটা মনে করলাম এঙ্গেজমেন্ট স্কোর, কোন একটা স্কোরের একদম সেম ডিস্ট্রিবিউশন দেখাচ্ছে, তার মানে আসলে মেল আর ফিমেলের মাঝে কোনো ধরনের ডিফারেন্স নাই। আর পরেরটা যদি দেখি সেখানে দেখা যাচ্ছে মেলের এঙ্গেজমেন্ট স্কোরের যে ডিস্ট্রিবিউশনটা সেটা একটু মানে লেফটে, আর এঙ্গেজমেন্ট স্কোর ফিমেলের জন্য যেটা সেটা হচ্ছে একটু রাইটে। তার মানে এদের স্কোরটা অন এভারেজ চিন্তা করলে বেশি মেইলের চেয়ে। সো এরকম ডিফারেন্স যদি আমরা দেখতে চাই, আমরা চাইলে প্রথমেই তো বলছিলাম প্যারামেট্রিক টেস্ট আমরা করতে পারি, বাট আমাদের ডেটা যদি প্যারামেট্রিক অ্যাসাম্পশনস গুলো ফলো না করে, তো দেখা গেল যে আমাদের যে ভেরিয়েবলটা আমরা অ্যাকচুয়ালি কম্পেয়ার করতে চাচ্ছি সেটা হয়তো অর্ডিনাল হতে পারে, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এই ধরনের কিছু হইতে পারে, অথবা লাইকার্ট স্কেলের আউটপুট হইতে পারে যে 1 থেকে 5 এরকম স্কেলের মাঝে, অথবা 1 থেকে 10 এরকম আর কি। তো আমাদের স্কেল যদি অন্যরকম হয় কিংবা আমাদের নর্মালিটি ফলো যদি না করে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ম্যান হুইটনি ইউ টেস্টটা করতে পারি এই কম্পারিজন গুলোর জন্য। সো আমি এখন ডেটায় যাই। আমাদের এখন ডেটাটায় কি আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি, অর্থাৎ দুইটা গ্রুপের ইনফরমেশন আছে এবং এখানে কিছু স্কোর আছে, হয়তো 1 থেকে 100 এর মাঝে স্কোরিং করা হয়েছে। তো এই সিমিলারলি গ্রুপ বি এর ক্ষেত্রেও স্কোরিং করা হয়েছে, তার মানে ওদেরকে এখন আমি র্যাঙ্কিংও করতে পারবো চাইলে। যেমন গ্রুপ এ তে ফার্স্ট কে হয়েছে, গ্রুপ এতে ফার্স্ট হচ্ছে এই যে এটা 79, এটা 1, তারপর 70 এটা 2, 69 এটা 3, মানে এগুলোকে আমি এখন র্যাঙ্কিং করতে পারতেছি। সিমিলারলি গ্রুপ বি এর গুলোকেও র্যাঙ্কিং করতে পারতেছি। বাট এখানে বিষয়টা হচ্ছে এই র্যাঙ্কিং গুলা কিন্তু শুধুমাত্র গ্রুপ এ তে করা হবে তা না, গ্রুপ বি তে করা হবে তা না, এখানে র্যাঙ্কিং গুলা এই দুইটা গ্রুপ মিলেই করা হবে। এবং তারপর চেক করা হবে যে কোন গ্রুপে আপার র্যাঙ্কের গুলো আছে, কোন গ্রুপে লোয়ার র্যাঙ্কের গুলো আছে, তখন ওই মানে চেকিংটা করা হয়।
তো আমি আবারও বলতেছি, সেই ম্যাথমেটিক্যাল ডিটেলস আমি যাচ্ছি না। আমি জাস্ট সরাসরি এসপিএসএস এ কিভাবে আউটপুট দিতে হয়, মানে ইনপুট দিতে হয়, মানে ডেটাটা কিভাবে ইনপুট দিতে হয় এবং কিভাবে অ্যানালাইসিস করা যায় সেটা দেখাচ্ছি। তো প্রথমে যেতে হবে অ্যানালাইজে, একদম সিমিলারলি আগেটার মতো নন প্যারামেট্রিক টেস্টে। আমাদের এখন যেহেতু ভেরিয়েবলগুলো ইন্ডিপেন্ডেন্ট, রিলেটেড স্যাম্পল না, সো সেক্ষেত্রে এখন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস এটা সিলেক্ট করতে হবে। তো এটাতে ক্লিক করতেছি। তো সিমিলারলি ওরকম একটা উইন্ডো আসবে, সেখান থেকে আমরা এখানে কাস্টমাইজ অ্যানালাইসিস এখানে ক্লিক করতেছি। এটার পরে হচ্ছে ফিল্ডসে, ফিল্ড এই এই ঘরটাতে গিয়ে গ্রুপকে গ্রুপের জায়গায় নিয়ে আসতে হবে, অর্থাৎ যে ক্যাটাগরি অনুযায়ী আমি ভাগ করতেছি এরকম রেজাল্টগুলোকে, আর ভ্যালুগুলো বা ভেরিয়েবল ভ্যালু যেটা সেটাকে আমি এখানে নিয়ে আসতেছি। আর লাস্ট স্টেপ হচ্ছে সেটিংস, সেটিংস থেকে আমি কাস্টমাইজ টেস্ট যেটা এখানে সিলেক্ট করতেছি। আর আমাদের যেহেতু এখন দুইটা স্যাম্পল, সরি 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 তো আমরা যখন ম্যান হুইটনি টেস্ট করব কম্পেয়ার ডিস্ট্রিবিউশন অ্যাক্রস গ্রুপস, আমরা যখন টু স্যাম্পলের মাঝে ডিস্ট্রিবিউশন চেক করব বা ইকুয়ালিটি চেক করব, তো সেই জন্য আমরা ম্যান হুইটনি টেস্ট বা ম্যান হুইটনি ইউ যেটা পাশে টু স্যাম্পলস লেখা আছে এইটা সিলেক্ট করে দিব। তারপর যদি আমাদের এখন ইন্টারভ্যাল দেখার দরকার হয়, সেক্ষেত্রে হজেস লেমন এস্টিমেট টু স্যাম্পলের জন্য এটা আমরা টিকমার্ক দিয়ে রাখতে পারি। তো এটা আমি টিকমার্ক দিয়ে রাখতেছি। আমরা এখন কি কি টিকমার্ক দিলাম এখান থেকে, ম্যান হুইটনি ইউ এবং হজেস লেমন এস্টিমেট, তারপর হচ্ছে রান। রান দিলে এখন আউটপুটে কোড দেখাবে, তারপর হচ্ছে আউটপুটের ওই টেবিলটা চলে আসবে সিমিলারলি আগেটার মতো। তো আমাদের পি ভ্যালু আসছে 0.050, অর্থাৎ সিগনিফিক্যান্স লেভেল বা আমাদের যে আলফা ভ্যালু সেটার সমান, তার মানে এটা রিজেক্টেড হবে। তো প্রথম দিয়ে আমি বলছিলাম যে আমাদের ভ্যালু যদি পি ভ্যালু যদি আলফা বা তার চেয়ে ছোট হয় সেক্ষেত্রে রিজেক্ট, আর আলফার চেয়ে বড় হইলে সেটা নট রিজেক্ট। তো যেহেতু এটা সমান হয়েছে তার মানে এটা রিজেক্ট করে দিতে হবে আমাদের নাল হাইপোথিসিসটাকে। আর আমাদের নাল হাইপোথিসিসটা কি আসছে এখানে, বা আমাদের দেখাচ্ছে আর কি এখানে, দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ভ্যালু ইজ দ্য সেম অ্যাক্রস ক্যাটাগরিজ অফ গ্রুপ। তার মানে আমাদের নাল হাইপোথিসিস হচ্ছে এইটা, যে ডিস্ট্রিবিউশন ফর মেলস এন্ড ফিমেলস কিংবা গ্রুপ এ এন্ড গ্রুপ বি ইকুয়াল, আর অল্টারনেট হচ্ছে দুইটা ডিস্ট্রিবিউশন আলাদা আলাদা শেপের। এখন যদি এই যে টেবিলটা আসছে এখানে যদি ডাবল ক্লিক করেন, সিমিলারলি আগের বারের মতো একটা মডেল ভিউ আসবে। আমি ডাবল ক্লিক করলাম। তো এখানে ভিউ চলে আসছে এবং আমি দেখতে পাচ্ছি বাম পাশে একটা এবং ডান পাশে একটা, দুইটা আলাদা ভিউ আসছে। এদিকে যদি নিচে নামি, সেম সবার লাস্ট এক্সাক্ট সিগনিফিক্যান্ট বা টু সাইডেড টেস্টের ভ্যালু যেটা, সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে। আর এখানে ভিউতে ক্লিক করলে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টেস্ট ভিউ আছে, পাশাপাশি ক্যাটাগরিক্যাল ফিল্ড ভিউ, কন্টিনিউয়াস ফিল্ড ভিউ এরকম কিছু দেখা যাচ্ছে। আর টেস্টের জায়গাতে শুধু টেস্ট, যেহেতু আমি একটাই করছি সে একটা টেস্ট দেখাচ্ছে। আর এদিকে হাইপোথিসিস সামারি ভিউ, এটা হচ্ছে জাস্ট এই টেবিলটা, পাশে হচ্ছে এই টেবিলের করেসপন্ডিং ইনফরমেশনগুলো এখানে দেখায়। আর এখানে আমি যেহেতু কনফিডেন্স ইন্টারভালটা সিলেক্ট করে দিয়েছিলাম, তো আরেকটা অপশন থাকবে সেটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল সামারি ভিউ, এবং এইটা সিলেক্ট করলে এখানে হচ্ছে কনফিডেন্স ইন্টারভালের টেবিলটা দেখাবে। এখানে হচ্ছে ডিফারেন্স অফ কনফিডেন্স ইন্টারভাল, মানে সরি, ডিফারেন্স অফ র্যাঙ্ক যেটা সেটা দেখাচ্ছে। সো ডিফারেন্সটা হচ্ছে 0 থেকে 30, তার মানে এখানে একটা হ্যাঁ সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে, ম্যাক্সিমাম হচ্ছে পজিটিভ। সো আমরা এখন যদি এই জায়গাটায় খেয়াল করি, এখানে দেখবো যে গ্রুপ এ এবং গ্রুপ বি এর মাঝে গ্রুপ এ তে দেখা যাচ্ছে আপার র্যাঙ্ক বেশি, মানে যে র্যাঙ্কিং এর যে ভ্যালুগুলো ছিল সেখানে আপার র্যাঙ্কে বেশি।
আর গ্রুপ এ বিতে হচ্ছে কম। হিস্টোগ্রামটার দিকে তাকালে দেখা যাচ্ছে। তার মানে গ্রুপ এটা হয়তো কম্পারেটিভলি গ্রুপ বি এর চেয়ে ভালো, বা ভ্যালুগুলো হচ্ছে বেশি, ওইভাবে চিন্তা করা যায়। আর এই যে টেবিলটা আসছিল, এই টেবিলটা কপি করব কিভাবে, বা রিপোর্ট করার সময় কিভাবে নিয়ে যাওয়া যায়, এটার জন্য এখানে উপরে বাম পাশে দেখা যাচ্ছে, সবার বাম পাশে যে একটা আইকনের মতো কপি ভিজুয়ালাইজেশন, এখানে যদি ক্লিক করেন, আমি লেফট বাটন ক্লিক করছি, লেফট বাটন ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি চাইলে আপনার স্লাইডে কিংবা মাইক্রোসফট ওয়ার্ডে এখানে এনে জাস্ট কপি করে দিতে পারবেন। এই যে চলে আসছে, এটাকে চাইলে ছোট বড় করা যাবে, এবং এটা একটা টেবিল, সো চাইলে এখানে কিছু লেখাও যাবে। তাহলে আমাদের এখানে কি ছিল, হাইপোথিসিস ছিল গ্রুপ গ্রুপ এ এবং গ্রুপ বি এর ডিস্ট্রিবিউশন সমান, সো সেই হাইপোথিসিসটা রিজেক্টেড হয়ে গেছে। তার মানে গ্রুপ এ এবং গ্রুপ বি এর ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি সমান না। এখন এই সেম জিনিসটাই যদি আমি এখন প্যারামেট্রিক টেস্ট করি, তো সেটার জন্য করতে হবে অ্যানালাইজ, দেন কম্পেয়ার মিনস, এবং কোথায় ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্ট। এখানে ভ্যালুটাকে টেস্ট ভেরিয়েবলে রাখতে হবে এবং গ্রুপটাকে গ্রুপিং ভেরিয়েবলে রাখতে হবে, এবং এখানে দেখাচ্ছে যে ডিফাইন করতে হবে গ্রুপগুলোকে। তো আমাদের গ্রুপগুলো এখানে ছিল 1 এবং 2, সো আমি ডিফাইন করতেছি 1 এবং 2, 1 2, কন্টিনিউ। ওকে, আমাদের প্যারামেট্রিক টেস্টে কি হয়েছে, হাইপোথিসিস রিজেক্ট হয়েছে নাকি নট রিজেক্ট হয়েছে, এবার একটু দেখি। তো আমি এজিউম করে নিলাম যে আমাদের ইকুয়াল ভেরিয়েন্স, সো এজিউম করে নিয়ে আমি প্রথমটার পি ভ্যালুটা কত সেটা চেক করি। তো পি ভ্যালুটা আসছে 0.41। তার মানে হ্যাঁ, আমাদের প্যারামেট্রিক টেস্ট করলেও এটা রিজেক্ট হচ্ছে। আমাদের নন প্যারামেট্রিক টেস্টও রিজেক্ট হয়ে গেছে, প্যারামেট্রিক টেস্টও রিজেক্ট হয়ে গেছে। আর একটু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, প্যারামেট্রিক টেস্টের পি ভ্যালুটা কিন্তু নন প্যারামেট্রিক টেস্টের পি ভ্যালুটা হচ্ছে ছোট। তো তার মানে এইটা আরেকটু হইলেই কিন্তু নট রিজেক্টেড হয়ে যেত। মানে লাকিলি এটা নট রিজেক্টেড হয় নাই, বাট এটা কিন্তু নট রিজেক্টেড হয়ে যাওয়ার একটা চান্স ছিল, কারণ আমি স্যাম্পলিং যদি অন্য কোনো একটা স্যাম্পল নেই, দেখা গেল যে এটা নট রিজেক্টেড হয়ে গেছে, যদিও আমাদের প্যারামেট্রিক দেখা যাচ্ছে যে এটা রিজেক্টেড। সো এটাই কিন্তু অ্যাকচুয়ালি সেই পাওয়ারের বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এখানে কিন্তু পাওয়ারটা কমে যেত যদি এটা প্যারামেট্রিকে দেখা যাচ্ছে যে আসলে এটা রিজেক্ট হওয়ার কথা, বাট নন প্যারামেট্রিকে সেটা রিজেক্ট করলো না। তার মানে কি এখানে একটা রংলি অ্যাকসেপ্টিং দ্য নাল হাইপোথিসিস হইছে, তার মানে আমাদের পাওয়ারটা এখানে কমে গেছে। এভাবে হচ্ছে নন প্যারামেট্রিক টেস্টগুলোর কারণে কোনো একটা পাওয়ার কমে যায়, টেস্টের পাওয়ারটা কমে যায়। সেটা ছিল নন প্যারামেট্রিক টেস্ট, ম্যান হুইটনি টেস্ট। যেটা আমাদের আরেকটা টেস্ট বাকি আছে, সেটা হচ্ছে ক্রুস্কাল ওয়ালিস টেস্ট। আর এই টেস্টটাও সিমিলার টু ম্যান হুইটনি টেস্ট, জাস্ট এখানে পার্থক্যটা হচ্ছে আমাদের মাল্টিপল ক্যাটাগরি থাকবে, দুইয়ের বেশি ক্যাটাগরি থাকবে। সো ম্যান হুইটনি শুধুমাত্র দুইটার ক্ষেত্রেই করা যায়, বাট ক্রুস্কাল ওয়ালিস মোর দেন টু, চারটা পাঁচটা ছয়টা এরকম যতগুলো দরকার ততগুলো করা যায়। বাট যদিও কম্পারিজন বা এই ধরনের বোঝার জন্য তিনটা বা পাঁচটা এরকম এর বেশি আসলে দরকার হয় না, বাট মেইন কথা হচ্ছে দুইয়ের অধিক দরকার হলে আমরা ক্রুস্কাল ওয়ালিস টেস্টটা করতে পারি। তো ক্রুস্কাল ওয়ালিসের ডেটা সেট একটু ওপেন করে রাখি। ততক্ষণে ম্যান হুইটনি নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন। হাইপোথিসিস টেস্ট কিন্তু আজকে শেষ, আগামী আগামী ক্লাস থেকে হাইপোথিসিস টেস্টের কিছু থাকবে না। আগামী ক্লাস থেকে হচ্ছে আমরা রিগ্রেশন অ্যানালাইসিসে চলে যাব, ওইটাও অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কারণ রিগ্রেশন অ্যানালাইসিসে আমরা কোনো একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনশিপ দেখব, যে কজাল রিলেশনশিপ দেখব। তো আমরা কোরিলেশনের সময় কিন্তু কোনো ধরনের কজাল রিলেশনশিপ দেখতে পারি নাই, বাট আমরা রিগ্রেশনের সময় সেই ধরনের রিলেশনশিপগুলো দেখতে পারবো। এটা হচ্ছে ক্রুস্কাল ওয়ালিসের ডেটা সেটটা, মানে ক্রুস্কাল ওয়ালিস টেস্ট দেখানোর জন্য তৈরি করা ডেটা সেট।
এখানে দুইটা ভেরিয়েবল আছে, একটা ভেরিয়েবল হচ্ছে ভ্যালু, একটা ভেরিয়েবল হচ্ছে গ্রুপ। আর আমি যদি ভেরিয়েবল ভিউতে যাই এবং চেক করি যে ওরা কিভাবে আছে, ওরা হচ্ছে মেজারে দেখা যাচ্ছে এটা স্কেল, এটা সরি এটা স্কেল, যেটা ভ্যালু ছিল, ভ্যালুটা হচ্ছে স্কেল, আর গ্রুপটা হচ্ছে নমিনাল। আর গ্রুপে আমি ভ্যালুস দিয়ে রাখছি, আর গ্রুপে ভ্যালুস দেওয়া আছে 1 এর জন্য গ্রুপ এ, 2 এর জন্য গ্রুপ বি এবং 3 এর জন্য গ্রুপ সি। এটা হচ্ছে ডেটা সেট। তো আমাদের নাল হাইপোথিসিসটা হচ্ছে দ্য পপুলেশনস হ্যাভ ইকুয়াল মিডিয়ান, আর অল্টারনেট হচ্ছে দ্য পপুলেশনস ডু নট হ্যাভ ইকুয়াল মিডিয়ান। অথবা এইভাবে চিন্তা করতে পারি যে পপুলেশনস গুলোর আইডেন্টিক্যাল ডিস্ট্রিবিউশন আছে, নাল হাইপোথিসিস। আর অল্টারনেট হচ্ছে পপুলেশনস ডু নট হ্যাভ আইডেন্টিক্যাল ডিস্ট্রিবিউশন। এইটা করার জন্য, আর এখানে যে ইয়াগুলো আছে, মানে ভ্যালুগুলো আছে, এগুলো হচ্ছে 1 থেকে 10 এ প্রশ্ন করা হয়েছিল, কোনো একটা প্রশ্ন করা হয়েছিল যেটার রেসপন্সে তাদেরকে বলা হয়েছিল যে 1 থেকে 10 এর মাঝে রেটিং করেন। তো গ্রুপ এ এর টোটাল 8 জন মানুষ ছিল। তো তারা হচ্ছে কেউ 9 দিছে, কেউ 10 দিছে, কেউ 8, এভাবে হচ্ছে র্যাঙ্কিং মানে রেটিং দিছে 1 থেকে 10 এর মাঝে। তো সিমিলারলি গ্রুপ বি এর কতজন মানুষ ছিল, 8 জন মানুষ ছিল, তারাও রেটিং দিছে, কেউ 6 দিছে, কেউ 8, কেউ 9। সিমিলারলি গ্রুপ সি এর সেখান থেকে এরকম রেটিং দিছে 1 থেকে 10 এর মাঝে, যেমন এখানে দেখা যাচ্ছে একজন 4 দিছে, আবার একজন 9 দিছে, এরকম। তো আমরা এখন টেস্ট করব যে এই যে ভ্যালুগুলা এবং গ্রুপগুলা, তাদের মাঝে কোনো ধরনের মানে ডিফারেন্স আছে কিনা, অর্থাৎ গ্রুপ এ এর যে ভ্যালুগুলো তাদের মাঝ থেকে গ্রুপ বি এবং সি তাদের মাঝে কোনো ধরনের ডিফারেন্স আছে কিনা সেটা এখন চেক করব। তো কথা হচ্ছে এটা কিন্তু স্কেল না, অ্যাকচুয়ালি ইন্টারভ্যাল থাকার কথা ছিল, ভুল করছি আমি। এটা স্কেল না দিয়ে অর্ডিনাল, সরি, অর্ডিনাল দেওয়ার কথা ছিল, সো আমি অর্ডিনাল দিয়ে দিলাম। এবার ঠিক আছে, এখন অ্যানালাইজে যাচ্ছি। নন প্যারামেট্রিক টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস। আমাদের 3টা গ্রুপ ছিল, গ্রুপ এ বি সি। 3টা গ্রুপে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, একটার সাথে অন্যটার কোনো সম্পর্ক নাই, সো এখানে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস। তারপর সিমিলারলি আগের মতো কাস্টমাইজ অ্যানালাইসিস, দেন ফিল্ডসে গিয়ে গ্রুপটাকে নিয়ে আসতে হবে গ্রুপের জায়গায়, আর ভ্যালুগুলোকে নিয়ে যেতে হবে টেস্ট ফিল্ডসের জায়গায়, আর সেটিংসে গিয়ে কাস্টমাইজ টেস্ট, সেখান থেকে এই যে মিডিয়ান টেস্ট এটাকে হচ্ছে টিকমার্ক দিয়ে দিতে হবে। আর আমাদের যদি মাল্টিপল কম্পারিজন দেখার দরকার হয়, অর্থাৎ গ্রুপ এ এর সাথে বি আলাদা কিনা, গ্রুপ বি এর সাথে সি আলাদা কিনা, কিংবা গ্রুপ এ এর সাথে সি আলাদা কিনা, এই ধরনের দেখার দরকার হইলে আমরা মাল্টিপল কম্পারিজনসটাতে অল পেয়ার ওয়াইজ সিলেক্ট করে দিব। তো এটা বাই ডিফল্ট অল পেয়ার ওয়াইজটা সিলেক্ট করাই থাকে, সেটা আর কোনো কিছু চেক করার দরকার নেই, এবং রান দিয়ে দিচ্ছি। আমি কি কি করছি অ্যাকচুয়ালি, প্রথমে অবজেক্টিভে গিয়ে কাস্টমাইজ অ্যানালাইসিস, ফিল্ডসে গিয়ে ডাটাগুলোকে জায়গা মতো দিলাম, আর সেটিংসে এসে মিডিয়ান টেস্ট যেটা এটা সিলেক্ট করে দিয়েছি, তারপর হচ্ছে রান। সো এখানে পি ভ্যালু দেখা যাচ্ছে 0.87, তার মানে সিগনিফিকেন্স লেভেল হচ্ছে এটা বড়। সো আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্ট করার কোনো ওয়ে নেই, তার মানে আমরা ডু নট রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, অথবা এখানে ডিসিশন লিখে রাখছে রিটেইন দ্য নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস ছিল দ্য মিডিয়ানস অফ ভ্যালু আর দ্য সেম অ্যাক্রস ক্যাটাগরিজ অফ গ্রুপ, সো সিমিলার না, সরি, এক্ষেত্রে এটা হচ্ছে সিমিলার। আমি যদি ডাবল ক্লিক করি, আমরা মডেল ভিউতে গিয়ে ডিটেলস দেখতে পারবো এই টেস্টের। এটা হচ্ছে সেই ভিউটা, এবং এখানে দেখতে পাচ্ছি এই যে বক্স প্লট আসছে প্রত্যেকটা গ্রুপের জন্য। এটা হচ্ছে গ্রুপ এ এর বক্স, গ্রুপ বি এর এবং গ্রুপ সি। তো আসলে কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা তো আসলে ডিফারেন্স আছে, আসলে তো এটা রিজেক্ট করার প্রয়োজন ছিল, বাট রিজেক্ট করে নাই।
কারণেই কারণ হচ্ছে এটা একটা নন প্যারামেট্রিক টেস্ট এবং এটার পাওয়ারটা প্যারামেট্রিক টেস্টের চেয়ে কম হয়। বাট এখানে কিছু করার ছিল না, যেহেতু আমাদের যে নিউমেরিক ভ্যালু যেটা ছিল, বা সরি, বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা ছিল, সেটা আসলে অর্ডিনাল। সো আমরা এখানে চাইলেও প্যারামেট্রিক টেস্ট এখানে করতে পারবো না। আর একটা বিষয় হচ্ছে, এখানে 2 নম্বর পয়েন্টে লেখা মাল্টিপল কম্পারিজনস আর নট পারফর্মড because the overall test does not show significant differences across samples. তো যদি দেখা যেত যে এখানে পি ভ্যালুটা 0.0 হচ্ছে কম আসছে, সেক্ষেত্রে হয়তো মাল্টিপল কম্পারিজন দেখাইতো যে বি এবং সি এর মাঝে, বা এ এবং বি এর মাঝে, অথবা এ এবং সি এর মাঝে কোনটার মাঝে আসলে ডিফারেন্সটা আছে। বাট যেহেতু আসলে এখানে মানে রিজেক্টই হয় নাই, সো মাল্টিপল কম্পারিজন করার প্রশ্নটাই তো আসে না, ওই জন্য হচ্ছে ওই আউটপুটটা দেখায়নি। এটা ছিল ক্রুস্কাল ওয়ালিস টেস্ট। বাট এটা যদি প্যারামেট্রিক হইতো, বা মনে করি এই ভেরিয়েবলটা যদি অর্ডিনাল না হয়ে নিউমেরিক হইতো, অর্ডিনাল না, মনে করি এটা স্কেল ভেরিয়েবল, তো সেক্ষেত্রে আমাদের ওই প্যারামেট্রিক টেস্টটা করা যেত, ওয়ান ওয়ে অ্যানোভা যেটা। তখন হচ্ছে আমরা ওয়ান ওয়ে অ্যানোভাটা করতে পারতাম ফ্যাক্টরি গ্রুপ এবং ভ্যালুতে ডিপেন্ডেন্টে এটা। আর পোস্ট হকে আমরা চাইলে টুকিটা দিতে পারতাম, দেন রান। এখন হচ্ছে আমরা একটা প্যারামেট্রিক টেস্ট করতেছি, এবং এই টেস্টটা করতে গিয়ে দেখলাম যে আসলে গ্রুপ সি এবং বি সিমিলার, আবার গ্রুপ এ এবং বি সিমিলার। তার মানে হচ্ছে গ্রুপ সি এবং এ আলাদা, মানে গ্রুপ সি এবং এর মাঝে কোনো মিল নাই, কিন্তু গ্রুপ বি এর সাথে সি এবং এ এর মিল আছে। মানে জিনিসটা হচ্ছে দুইটা গ্রুপ আছে এখানে অ্যাকচুয়ালি, ওইটাই এখানে দেখা যাচ্ছে। আর এখানে পি ভ্যালুটা রিজেক্টেড হয়ে গেছে, তো রিজেক্ট হয়েছে দেখেই কিন্তু মাল্টিপল কম্পারিজনটা দেখাচ্ছে যে আসলে কোনটা কাদের মাঝে ডিফারেন্স আছে। এখানে পি ভ্যালুটা যেহেতু 0.05 হচ্ছে কম দেখাচ্ছে, সেজন্যই ওই মাল্টিপল কম্পারিজন বা পোস্ট হক টেস্ট যেটা, সেটা আমরা দেখতে পারতেছি। আমি মনে হয় প্রজেক্টে অ্যানোভা দেই নেই, দেওয়া উচিত ছিল। ও আরেকটা মজার বিষয়, বারবার দেখছি আমরা যে প্যারামেট্রিক টেস্টগুলোতে পি ভ্যালু, এই যে এখানে পি ভ্যালু হচ্ছে 0.023, বাট নন প্যারামেট্রিক আসছিল 0.087। দুইটাই কিন্তু সেম পারপোজ, মানে পারপোজ আমি করতেছি যে আসলে তিনটা গ্রুপ, এই তিনটা গ্রুপের মাঝে কোনো ডিফারেন্স আছে কিনা। এটা হচ্ছে ডিফারেন্স দেখতেছি মিডিয়ানের উপর বেস করে, আর এটা ডিফারেন্স দেখতেছি মিনের উপর বেস করে। মিডিয়ান আসছে কারণ আমি র্যাঙ্কিং করে নিছি, মানে নন প্যারামেট্রিক যেহেতু র্যাঙ্কিং করে নেয়, সেজন্য এখানে মিডিয়ান আসছে। আর এখানে আমরা মিন দিয়ে কাজ করছি, সো আমাদের মিডিয়ান বা র্যাঙ্কিং এর কোনো বিষয় ছিল না। সো আজকে এগুলোই ছিল, মেইনলি আমরা নন প্যারামেট্রিকের টেস্টগুলো সবগুলো, সবগুলো না, যেগুলো দরকার সেগুলো দেখে নিছি। তো কি কি দেখলাম আজকে? শুরুতে দেখলাম হচ্ছে কোরিলেশন, ক্যান্ডেল স্টার এবং সিয়ারেন্স কোরিলেশন। তারপর দেখলাম উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট, তারপর ম্যান হুইটনি টেস্ট, এবং লাস্টে হচ্ছে ক্রুস্কাল ওয়ালিস টেস্ট। এগুলোই আজকে দেখলাম মেইনলি। কারো কোনো প্রশ্ন আছে? কোয়েশ্চেন প্লিজ। আগের ক্লাসগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন, প্রজেক্ট নিয়ে কোনো কোয়েশ্চেন, এনিথিং? অনেকে প্রশ্ন করতে পারে যে এই গ্রাফগুলো কিভাবে তৈরি করা হয়েছে। তো এই গ্রাফগুলো স্পেসে তৈরি করা হয় নাই, এই গ্রাফগুলো আর্ট দিয়ে তৈরি করা হয়েছে।